আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রফিউল ইসলাম ভাই, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আমাদের পড়া হয়ে গিয়েছে, তাই না রফিউল ইসলাম ভাই? আজকের যেমন সবক নাম্বার 2 থেকে তাহলে আজ পড়া শুরু হবে। আজকে সবকটা শুরু হবে সবক নাম্বার 2। দেখেন, দেখতে পাচ্ছেন? জি। সবক নাম্বার 2 প্রথমটা দেখেন, আলিফ। যেটি দেখতে পাচ্ছেন এই আলিফটি হচ্ছে আলিফের আসল রূপ, তাই না রাফিউল ইসলাম ভাই? এটা হলো আলিফের আসল রূপ। জি। আলিফ আলিফ অরিজিনাল আসল রূপটা জি। এরকম আলিফের দেখতে। এবার এইটা হলো আলিফের নকল রূপ। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো আলিফের নকল রূপ। জি। বুঝে এসছে? এই আলিফের নকল রূপ গুলো কখন আসবে? যখন কোরআন শরীফ যেরকম টানা হাতের লেখা আছে না, যখন জি। যখন কয়েকটা অক্ষর একসঙ্গে লেখা হবে, একসঙ্গে যখন অক্ষর গুলো লেখা হবে, তখন এই সমস্ত ধরনের আলিফ গুলো আসবে। বুঝতে পারছেন? জি। এখন ধরুন ছাড় ছাড় অক্ষর লেখা আছে বলে, মানে আলাদা আলাদা ভাবে একটা একটা ভাবে অক্ষর লেখা আছে বলে সেই জন্য আলিফ গুলো এমন ভাবে দেখাচ্ছে। কিন্তু যখন জি। দুটো তিনটে অক্ষর একসঙ্গে মিলিয়ে লেখা হবে, তখন আলিফ গুলো এমন দেখতে লাগবে, এরকম রূপে আসবে। বুঝতে পারছেন? আলিফ গুলো তখন কিরকম রূপে আসবে? জি। এরকম রূপে আসবে, এরকম। বুঝে এসছে? জি। তারপর দেখেন, বা। এটা হলো বায়ের আসল রূপ। এটা বায়ের আসল রূপ। আসলে জি, বায়ের আসল রূপ হলো এটা। তো বা যখন এটা তো বা আসল রূপ মানে কি, বা যখন আলাদা, বা যখন আলাদা ভাবে আসে, অর্থাৎ বা যখন একা একা আসে, তখন বাটা দেখতে এমন হয়। বুঝতে পারছেন? বাটা যখন আলাদা জি। ভাবে আসে, একা একা ওটা আসে, তখন আসলে বাটাকে দেখতে এমন লাগে। আর বা যখন কোনো অক্ষরের সঙ্গে মিলিত ভাবে আসে, যখন টানা হাতে কোনো অক্ষর লেখা হবে আর সেই অক্ষরের শুরুতে কোনো বা আসলে, তখন দেখতে এমনটা লাগে। যখন টানা হাতের অক্ষর লেখা হবে না, শুরু। হ্যাঁ, ওই টানা হাতের অক্ষর জি। লেখার শুরুতে যে বাটা আসবে, ধরুন আমি টানা হাতের অক্ষর লিখছি, ওই অক্ষর লেখার শুরুতে যে বাটা আসবে সেই বাটা এমন দেখতে লাগবে। আর মাঝখানে যে বাটা আসবে সেটা হচ্ছে এমন জি। দেখতে লাগবে। এমন আমি উদাহরণ আপনাকে লিখে দেখাই। আমি বা, মিম আর নুন একসঙ্গে লিখছি, দেখেন। প্রথমে এই ছিল বা, আর এই হলো মিম, এখান থেকে মিম আর নুন। নুন, এই হলো নুন, এই হলো বা, আর মাঝখানে কি মিম, মাঝখানে একটা মিম। হ্যাঁ, বুঝতে পারছেন রফিকুল ভাই? জি। 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 বুঝতে পেরেছি। এই যে প্রথমে যে বাটা লিখলাম, প্রথমে যে বাটা লিখলাম ওটা হলো এই বাটা। এই যে বাটা দেখতে পাচ্ছেন, এই বাটা আমি প্রথমে লিখলাম। জি। জি। আর এই যে বাটা আছে এইটা আমি এবার লিখে দেখাচ্ছি, দেখেন। ধরেন প্রথমে আমি সা দিলাম, তারপরে আমি বা দিলাম, তারপরে আমি জিম দিলাম। প্রথমে সা, তারপরে বা। এই যে বাটা দেখতে পাচ্ছেন হালকা এরকম উঠে এরকম কোণ হয়ে চলে গিয়েছে, জি।
এই দেখতে পাচ্ছেন, এই তো এই এইটা হলো দেখুন। এই বাটা, এই যে বাটা দেখতে পাচ্ছেন, এই উঠে গেল এই বাটা, বুঝতে পারছেন? বা জি জি মাঝখানে আসলে, বা মাঝখানে আসলে ওরকম দেখতে লাগে। একটা জিনিস দেখলে বুঝতে পারবেন, এই বাটা দেখেন যে প্রথম বাটা আছে, এই বার শুরুতে কোনো কাটা চিহ্ন নেই, শেষে কাটা চিহ্ন আছে, তাই না? শেষে দেখেন, শেষের দিকে দেখেন, হ্যাঁ এক সাইড থেকে কেটে চলে গিয়েছে, তাই না? জি জি সেখান থেকে কেটে গিয়েছে, তাহলে সেখানে কি কোনো না কোনো অক্ষর জোড়া ছিল বা জোড়া যেতে পারে, তাই তো? সেই জন্য ওটা ভেবে জি নিতে হবে। তাহলে এই বাটা শুরুতে আসে, মানে এই বাটার পরে কোনো অক্ষর জোড়া যায়, পরে কোনো অক্ষর জুড়লে এরকম দেখতে লাগবে, বুঝতে পারছেন? শুরুতে নয়, এই বাটার শুরুতে অক্ষর জুড়লে এরকম দেখতে লাগে না, এই বাটার পরে, বাটার পরে অক্ষর জুড়লে দেখতে এরকম লাগে। মানে টানা লেখার শুরুতে বা আসলে মাঝের যেমন দিকে। দেখতে লাগে, শুরুতে বা আসলে যেমন দেখতে লাগে, এই বাটা তেমন দেখতে লাগছে। আর এই যে বাটি দেখতে পাচ্ছেন, এই বাটি হলো মাঝখান বরাবর যদি কোনো বা লেখা হয়, তাহলে যেমন দেখতে লাগবে তখন এই বাটা সেরকম সেরকমই লাগছে, কারণ এই বা দুই সাইড থেকে কাটা আছে, তাই না? দুই সাইড থেকে কি কাটা আছে, তাহলে দুই সাইড থেকে দুটো অক্ষর জোড়া যেতে পারে, তাই না? জি জি রাফিল ইসলাম ভাই, বুঝতে পারছেন? জি জি, এই যে কিন- কিন্তু হুজুর ওই নিচের নিচের যে নুক্তাটা তো শেষের দিকে চলে যাচ্ছে কিনা আস্তে আস্তে? প্রথমে তো মাঝের দিকে ছিল। ও, নোকটাটা একটু মাঝখানের দিকে আছে, তাই বলছেন? হ্যাঁ নুক্তাটা তো প্রথমে করে মাঝের দিকে ছিল, প্রথমে যে প্রথম নম্বর সড়কে। কিন্তু এখন নুক্তাটা একটু দিকে হেঁটে যাচ্ছে তো ডানের দিকে, তাই নকশাটা পুরো একদম ওই সেই চলে যাচ্ছে না দোলনের আস্তে আস্তে, এরকম কোণে এবার কোণের দিকে। কাটা অক্ষর হচ্ছে। এখন শুধু দেখে রাখেন, পরে আস্তে এগুলো বুঝতে ডানের পারবেন দিকে চলে ঠিকভাবে। যাচ্ছে নুক্তাটা, তাই বলতে। দেখেন, এটা এটা হলো, জি আপনি যদি এইটুকু চিনে রাখেন, এই যে বাটা আসছে, এই বাটা, এই যে বার আকৃতিটা নেই, এই বার এই সাইডটা কাটা আছে, কিন্তু এই জি শুরুর দিকে কাটা নেই। তাহলে কোনো টানা হাতের, এরকম টানা হাতের কোনো অক্ষর লিখলে এই বাটা ওই টানা হাতের অক্ষরের প্রথমে প্রথমে লেখা হবে, প্রথমে। বুঝে এসছে? এই বাটা কোথায় লেখা হবে? জি টানা হাতের অক্ষরের জি প্রথমে লেখা হবে, কারণ এই প্রথমে। বার পর থেকে অন্য অন্য জি অক্ষর লেখা হয়। আর তারপরে যে বাটি দেখতে জি পাচ্ছেন, এই বাটি কোনো টানা হাতের লেখার মাঝখান বরাবর আসা যায়, আসলে যেরকম দেখতে লাগবে তেমন দেখতে লাগছে এটা, কারণ এই বাটা দুই সাইড থেকে দুটো দুটো জি অক্ষর জোড়া যেতে পারে। তাহলে জি বায়ের আসল রূপ হলো এটা, আর বায়ের নকল রূপ এটা, আবার এটাও একটা নকল রূপ। এই দুটো কি বায়ের নকল রূপ, বুঝে এসছে? জি 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 এরকম এরকম করবেন, বায়ের এটা হলো বায়ের আসল রূপ, এটা হলো বায়ের নকল রূপ, এটাও বায়ের নকল রূপ। তারপরে দেখেন, তা, এটা হলো তা, এটা তায়ের আসল রূপ। জি তারপরে এটা তায়ের নকল রূপ, এটাও তায়ের নকল রূপ, বুঝে এসছে? জি কোনো টানা হাতে লেখার সময় লেখার তাহলে শুরুতেই নুক্তার তাটা আসবে। মধ্যে বিষয়। যে মানে নুক্তা গুলা দেখি বুঝে নিতে হবে যে অক্ষরটা এখানে হ্যাঁ, দুটো হ্যাঁ, নুক্তা আছে, মানে এটা তাই হবে, মানে আর কোনো অক্ষরেতে উপরে নুক্তা নেই। হ্যাঁ, ওটা দুটো প্রথমেই তো বলেছিলাম, ওই আলিফবা বিষয়টা যখন এরকম। পড়তে হবে তখন যে নোক্তা দেখে অক্ষর চিনতে হবে, নোক্তা দেখে, হালকা আকৃতি আর নোক্তা। জি এই যেমন এটা তা, জি এটা হলো তার আসল রূপ, তারপর একটা গুলো তার নকল রূপ। যখন টানা হাতের কোনো অক্ষর লিখতে যাবেন তখন শুরুতে এই তাটা আসবে। টানা হাতে অক্ষর, টানা হাতে দু চারটে অক্ষর একসঙ্গে লিখতে গেলে, যেমন 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 এই বাটা, যেমন এই টাটা
জি, যেমন এই বাটা, এই তাটা হচ্ছে শুরুতে লেখা হয়। যেমন এই তাটা দেখে মনে হচ্ছে, তাটা দেখে মনে হচ্ছে দাল হবে, কিন্তু জাল হবে, জাল। কিন্তু দুটো দুটো আছে, দুটো নুক্তা আছে, তারপরে হবে। হ্যাঁ, তারপরে একটা জাল, জালের মতো আকৃতি। এই যে তাটি দেখতে পাচ্ছেন, এই তাটি তাহলে ওই টানা হাতের কোনো অক্ষর লিখতে গেলে, অর্থাৎ দু চারটে অক্ষর একসঙ্গে লিখতে গেলে শুরুতে এই তাটা আসবে, শুরুতে এই তাটি আসবে, বুঝে এসছে? আর তারপরে যে তাটি দেখতে জি পাচ্ছেন, এই তাটি হলো টানা হাতের অক্ষর লিখতে গেলে, একসঙ্গে সমস্ত অক্ষরগুলো, অনেকগুলো অক্ষর লিখতে গেলে এই তাটা শেষে আসবে। এই তাটা কোথায় আসবে? শেষে আসবে, লেখার পুরো শেষে শেষে আসবে। আসবে এই তাটা। আর আর মাঝের দিক থাকলে হুজুর? মাঝের দিক থাকলে এই বাটা যেমন দেখতে লাগছে এরকম দেখতে লাগবে, এর উপরে দুটো নোক্তা থাকবে, বুঝতে পারছেন? হ্যাঁ, এই জি বায়ের জি মতন সেম আসবে, সেম আসবে, কিন্তু উপরে দুটো নিয়োক্ত থাকলে তা হয়ে যাবে, তা ভেবে নেবেন, বুঝে আসছে জি রফিকুদ্দিন ভাই? জি জি। জি, সহজ জিনিস। এখন হয়তো এখানে একটু কঠিন মতো লাগছে, কিন্তু যখন আসবে তখন বুঝতে পারবেন। দেখেন, আজকে প্রথম দিন আপনার খুব অল্প ভাবে পড়া দেবো, দু লাইন। তারপর দেখেন, এইটি হলো সা, এটা কি? সা। সা। জি, সায়ের আসল রূপ হলো এইটা। আর এগুলো কি সায়ের নকল রূপ? কি রূপ? নকল রূপ। নকল। এই তা বা যেমন, সাও ঠিক তেমন, শুরুতে আসলে এমন দেখতে হবে, মাঝখানে আসলে এমন দেখতে হবে, বুঝে আসছে? জি জি। সা শুরুতে এমন দেখতে হবে, কোনো টানা হাতের অক্ষর লিখতে গেলে শুরুতে এমন দেখতে হবে, আর শেষে এই মাঝখানে এমন দেখতে হবে। জিমটা দেখেন, এটা হলো কি? জিম, জিমের আসল রূপ, তাই না? জি। রফিউল ইসলামের এটা জিমের আসল রূপ। তারপরে যে দুটি দেখতে পাচ্ছেন আসল এগুলো রূপ, হলো, জি। তারপরে যে দুটি দেখতে পাচ্ছেন এগুলো হলো জিমের নকল রূপ, তাই না? নকল রূপ। জি, জি জি। এগুলো হলো জিমের নকল রূপ। দেখেন, জিম শুরুতে কোনো লেখার শুরুতে দু চারটে অক্ষর যখন টানা হাতে লিখবেন, শুরুতে এই জিমটা আসবে, শুরুতে আসলে এই জিমটা আসবে। আর মাঝখানে যদি জিম লিখতে চান তো এরকম, এরকম ধরনের লেখাটা আসবে, জিম লেখাটা, জিম লেখাটা এরকম ধরনের জি আসবে। জি। যেমন দেখেন, এখান থেকে আমি দাগ কেটে দিলে আপনি বুঝতে পারবেন জিমটা আসলে কিরকম ছিল আর কিরকম হয়ে গিয়েছে। জিম আসলে এরকম ছিল, তাই না? এই যেমন আছে, জি জি। জিমটা এটা কেটে দেওয়া হয়েছে, এটাকে কেটে গিয়ে। কেটে দেওয়া হয়েছে। জি আর এই জিমটাও এরকম ছিল, এই জিমটাও এরকম, এরকম এসে এরকম ছিল, এটাকে কেটে দেওয়া হয়েছে কারণ জি এদিক থেকে একটা অক্ষর জুড়বে, যেমন ধরেন এই দুটো যদি জুড়ে দেওয়া যায় কেমন দেখতে লাগবে? এরকম জোড়া হবে অক্ষরগুলো, বুঝতে পারছেন? জি। জি এই অক্ষরগুলো এখন কাটা কাটা আছে, জুড়ে দিলে এমন দেখতে লাগবে, জুড়ে দিলে এরকম দেখতে লাগবে, এরকম। জিম জিম, বুঝতে পারছেন? দুটো জিম পরস্পর জুড়ে দেওয়া হয়েছে, দুটো কেমন দেখতে লাগছে, বুঝতে জি পারছেন? জি। জি আর কেউ যুক্ত হলো না হুজুর? না, আর তো আপনাদের কোনো সাথীরা আসলো না। আপনাদের দেখেন, সবাইদের সাথে কি ব্যাপার? এটা হলো জিমের আসল রূপ, এটা হলো জিমের আসল রূপ, আর এগুলো হলো জিমের নকল রূপ, বুঝতে পারছেন? এগুলো জিমের কি? নকল রূপ। নকল রূপ।
জিম, জিম, এই জিমটা শুরুতে আসে, এই জিমটা মাঝখানে আসে। তারপর দেখেন এই যে হাঁটি দেখতে পাচ্ছেন, এই হাঁটি এটা হলো হায়ের আসল রূপ, তাই না? এটা জি হলো হায়ের, এটা হলো হার আসল রূপ। আর এই দুটো দেখতে পাচ্ছেন, এই দুটো হলো হায়ের নকল রূপ। হা শুরুতে আসলে এমন দেখতে লাগে, আর শেষে আসলে এমন দেখতে লাগে। যেমন দেখেন এখান থেকে এটা জুড়ে দিলে কেমন দেখতে লাগবে দেখেন। কেমন দেখতে লাগছে? দুটো হা জুড়ে দিলাম, কেমন দেখতে লাগলো? এরকম হাটা এসে আর একটা এরকম হায়ের সঙ্গে জুড়ে গেল, তাই না? জি। রফিল ইসলাম ভাই, হ্যাঁ কিন্তু হুজুরের আরেকটা লাস্টে যে হাটাই মধ্যে নুক্তার মতো, ওটা কি? কই নোক্তা? আপনি লালটা দিলেন যে নুক্তা, নুক্তাটা হারিয়ে গেল লাগছে, জিমের মতো নুক্তা ছিল। আপনার কই না দেখেন, লাল এটা হাঁটায়। কই নোক্তা? এই দেখেন, এই দেখেন, এই দেখেন জিম, তারপরে হায়ের এই যে লাস্টে নুক্তা, নুক্তা লাগছিল মধ্যে। এখানে তো কোনো নোক্তা আমি দেখতে পাচ্ছি না। জিম, জিম, জিমের যে নুক্তা নাই মধ্যে পেটে, এখানে কোথায় নোক্তা দেখতে পাচ্ছেন আপনি? এই যেমন জিমে যখন যান, জিমের যেমন যে দেখেন নিচে নোক্তা নুক্তা আছে, আছে। জিমের নোক্তা আছে, কিন্তু হায়ের নোক্তা কোথায় আছে দেখেন। হ্যাঁ, জিমের যে আসলটাই, আসলটাই জিমের যে অরিজিনালটাই ভিতরে পেটে নুক্তা। হ্যাঁ, হ্যাঁ, এই তো ওইটা হায়েরও লাস্টেরটায় যে পেটে নুক্তা দিয়েছেন এখন, কই নুক্তার মতো। এইটা এটা হ্যাঁ ওইটাই, ওইটাই। এটা কি নোক্তা? এটা তো নোক্তা নয়। হ্যাঁ, নোক্তা হলে তো এরকম ছাড়, এরকম ছাড় ভাবে একটা ফোঁটা দেয়া থাকবে, একটা নোক্তা দেয়া থাকবে। এটা তো একটা অক্ষর আর একটা অক্ষরের সঙ্গে জুড়েছে বলে এরকম হ্যাঁ দেখতে কিন্তু লাগছে। ওটা, ওইটা কি ওইটা? কোনটা এইটা? মানে না দিয়ে প্রথম, হ্যাঁ ওইটার কথা বলছি। এই অক্ষরটা তো এই অক্ষরটার সঙ্গে জুড়েছে, জুড়েছে বলে তো এরকম টানা, এরকম গিয়ে এরকম হয়ে এরকম জুড়েছে। জোড়ার কারণে ওটা ওই 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 জায়গাটা ওরকম বেঁকে গিয়েছে, বুঝতে পারছেন? জি জি। এটা কোনো ইয়ে নয়, এটা তো এই জোড়ার কারণে। এই যেমন অক্ষরটা গিয়ে জুড়েছে না, এই জোড়ার কারণে এটা। জি এই দেখেন, এই হা এসে, এই হা আসলো, এসে এখান থেকে গিয়ে এরকম গিয়ে এই 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 ডবল হা হয়ে গেল, বুঝতে পারছেন? টানা হাতের অক্ষর লিখতে গেলে যেমন দেখেন মানে, এ বি, মানে আপনি ওইটা, আপনি একটা সিম্পল জিনিস দেখেন। আমরা এ বি সি ডি, যেমন আমি কথা বলছি, আমার নাম এখানে লিখতে গেলে প্রথমে আই, তাই না? তারপরে জি কে, তারপরে বি, তারপরে ইয়ে, তারপরে এল, তাই না? ইকবাল। তো এই ইকবাল যে আলাদা জি আলাদা অক্ষরটা যখন টানা হাতের আমি লিখতে যাবো ইংলিশে, তখন কিরকম লিখবে? এই যেমন দেখেন, এ আই, এই কে, এই বি, এই এ, আর এই এল। তো এই মাঝখানে যে এই বেঁকা বেঁকা এল। অক্ষরগুলো, বেঁকা বেঁকা যে এই দাঁড়ি দাঁড়ি গুলো, এগুলো এগুলো কি টানা হাতে লিখতে গেলে এক্সট্রা লিখতে হয়, তাই না? টানা হাতে লিখতে গেলে এক্সট্রা হ্যাঁ ভাবে ওগুলো লিখতে হয়। তো জি তেমন তেমন এই যে দেখতে পাচ্ছেন এই হা, এই হায়ের মাঝখানে যেটা বলছি আমি নোক্তার মতন, এই টানা হাতে জুড়ে লেখার কারণে ওটা একটু এক্সট্রা লিখতে হয়েছে, একটার সঙ্গে একটা অক্ষর জোড়ার কারণে। জি জি বুঝতে আসছে? জি জি। আজকে শাহাবুদ্দিন আলী ভাই।
আচ্ছা, রবিউল ইসলাম ভাই, তাহলে আপনার এটা পুরোপুরি বুঝে এসছে তো? জি, বুঝেছি। জি। তাহলে হা আলহামদুলিল্লাহ। আলাদাভাবে আসলে এমন দেখতে লাগবে, এবং হা জুড়ে যখন জুড়ে আসবে, দু চারটে অক্ষর একসঙ্গে মিলে জুড়ে আসবে, তখন হাটা দেখতে এমন লাগবে। আচ্ছা, এই দু লাইন পড়া থাক আপনার প্রথম দিন, ঠিক আছে রফিউল ইসলাম ভাই? জি, কালকের পড়াটা একটু নিচের পড়াটা একটা ধরলে আমি যদি একটু ভালো হতো। কালকের পড়াটা ধরা হবে এক্ষুনি ইনশাল্লাহ। আচ্ছা দেখেন, আমরা একবার বলে দিচ্ছি, দেখেন নতুন পড়াটা আরো একবার বলে দিচ্ছি, দেখেন এই দু লাইন। এই আলিফটা হলো আলিফের আসল রূপ, অরিজিনাল রূপ, তাই না? এটা আলিফটা যখন আলাদা ভাবে আসবে, জি, একা একা যখন আলিফ লেখা হবে, তখন আলিফটা এমন ভাবে লেখা হবে। আর যখন আলিফ দু চারটে অক্ষরের সঙ্গে মিলিত ভাবে আসবে, যখন টানা হাতে যে আলিফ লেখা হবে, একসঙ্গে অনেক অক্ষরের সঙ্গে মিলিয়ে আলিফটা লেখা হবে, তখন আলিফ এই আলিফের নকল রূপে আসবে, অর্থাৎ আলিফটা একটু বেঁকা ভাবে আসবে। তারপর দেখেন বা, এই বাটা হলো বায়ের আসল রূপ। বায়ের আসল রূপ, এই বাটা যখন আলাদা ভাবে আসবে, আলাদা ভাবে যখন আসবে, তখন বাটা দেখতে এমন লাগবে, বায়ের আসল রূপে আসবে। আর বাটা যখন টানা হাতে লেখা হয়, লেখার মধ্যে আসবে, অর্থাৎ বায়ের সঙ্গে যখন অন্যান্য কোনো অক্ষর লিখবেন, একসঙ্গে যখন একত্রিত ভাবে অন্যান্য কোনো অক্ষরের সঙ্গে বাটা লেখা থাকবে, তখন বাটা দেখতে এরকম লাগবে। এই যে বাটা দেখতে পাচ্ছেন, এই বাটা হলো টানা হাতে দু চারটে অক্ষর যখন একসঙ্গে লিখবেন, সেই অক্ষরের শুরুতে যদি বা লেখেন, তো দেখতে ঠিক এমন লাগবে। এরকম ভাবে লিখতে হবে, শুরুতে বা লিখতে গেলে ঠিক এরকম লিখতে হবে। এবং ওই দু চারটে অক্ষর একসঙ্গে লেখার মাঝখানে, ওই লেখার মাঝখানে যদি আপনি বা লিখতে চান, তো বাটা এরকম ভাবে লিখতে হবে। যেমন দেখেন, প্রথম বাটার প্রথম বাটার শেষের দিকে কাটা আছে, তার মানে প্রথম বাটার শেষের দিকে কোনো অক্ষর জোড়া যাবে, তাই না? তার মানে এই বাটা শুরুতে ছিল, এই বাটা শুরুতে লেখা হয়েছিল। জি, তারপরে দেখেন, পরের যে বাটা দেখতে পাচ্ছেন, এই বাটার দুই দিকে কাটা আছে, অর্থাৎ এইবার দুই দিকে আপনি অক্ষর জুড়তে পারবেন, অর্থাৎ এই বাটা মাঝখানে ছিল, মানে এই বাটা দুই দিকে অক্ষর ছিল, দুই দিকের অক্ষর দুটো সরিয়ে দেওয়া হয়েছে, এই বাটা মাঝখানে ছিল, মাঝখানে লেখার কারণে যে বাটা, বাটা যেমন দেখতে হয়, এই বাটা ঠিক তেমন দেখতে লাগছে। তারপরে দেখেন তা, তা বা তা সব প্রায় সব একই রকম, একই রকম টাইপের সব। তায়ের উপরে দুটি নোক্তা, এই যে তাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তায়ের আসল রূপ। আসল আসল রূপ একা যখন আসে, যখন একলা ভাবে, একলা কোথাও তা আসবে, তখন তাটা ঠিক এরকম ভাবে আসবে। এবং তাটা যখন অন্য কোনো অক্ষরের সঙ্গে মিলিত ভাবে লেখা হবে, তখন এরকম দেখতে লাগবে। যেমন প্রথম যে তাটি দেখতে পাচ্ছেন, এই তাটি হলো কোনো অক্ষর, টানা হাতের অক্ষর একসঙ্গে লিখতে গেলে, শুরুতে তা লিখতে গেলে যেমন লাগে, যেমন দেখতে লাগে, তখন এই তাটার মতন দেখতে লাগবে, ঠিক আছে? শুরুতে লিখতে গেলে তখন এই তায়ের মতন দেখতে লাগবে। জি, এবং শেষে তা লিখতে গেলে, টানা হাতের লেখার শেষে তা যদি লিখতে চান, তো এমন ভাবে লিখতে হবে, ঠিক আছে? জি, দেখেন সা দেখতে পাচ্ছেন, এই সাটা হচ্ছে কোনো অক্ষরের শুরুতে লিখতে গেলে একা একা যখন সা আসবে, তখন সাটা এমন আসবে, এটা হচ্ছে সা এর আসল রূপ। তারপর দেখতে পাচ্ছেন সা, তারপরে যে সা দুটো দেখতে পাচ্ছেন, এটা হলো সা এর নকল রূপ। এগুলো কি? সা এর নকল রূপ। তো এই সায়ের নকল রূপ যখন টানা হাতে সা লেখা হবে, টানা হাতে লেখার শুরুতে যে সাটা আসবে, সেই সাটি হলো এইটা, এরকম সা দেখতে লাগবে। যখন টানা হাতে শুরুতে সা লেখা হবে, তখন এমন লিখতে হবে। আর যখন টানা হাতে লেখার মাঝখানে সা লিখবেন, তখন এমন ভাবে লিখবেন, সাটা এমন ভাবে আসবে, তখন আপনি দেখে বুঝতে পারবেন, ঠিক আছে? এখন চিনে নিবেন। শুধু মাঝখানে সা আসলে দেখতে এমন লাগবে, উপরে তিনটি নোক্তা থেকে আপনি সা নির্ধারিত করে নেবেন। তারপর দেখেন জিম, জিম জি, আসল রূপ হলো এটা, আর এগুলো হলো জিমের নকল রূপ। মাঝখানে এই শুরুতে যখন কোনো জিম লেখা হবে, তখন এরকম লেখা হবে। এবং কোনো টানা হাতে অক্ষরের মাঝখানে যখন জিম লেখা হবে, তখন জিমটা এমন লেখা হবে। তারপর দেখেন এটা হা, এটা হলো হায়ের আসল রূপ। আর হায়ের আসল রূপ, হা যখন শুরুতে কোনো টানা হাতে শুরুতে যখন হা লেখা হবে, তখন হাটা দেখতে এমন লেখা হবে, হাটা এমন দেখতে হবে, হাটা এরকম ভাবে লেখা হবে।
তারপর দেখেন এই যে হাঁটি দেখতে পাচ্ছেন, এই হাঁটি হলো হায়ের নকল রূপ। তো এই মাঝখানে শেষে যখন কোনো হা লিখবেন তখন হাঁটি ঠিক এমন ভাবে লিখবেন, বুঝতে পারছেন? এই হাঁটি হলো শুরুতে লেখার জন্য আর এই জি। হাঁটি শেষে লেখার জন্য। তো যখন কোরআন শরীফ পড়বেন বা দু চারটে অক্ষর একসঙ্গে টানা হাতে লেখা থাকবে, তখন অক্ষরগুলো চেনার জন্য এই পুরো সিস্টেমটা এরকম কেটে 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 আপনাদেরকে শেখানো হচ্ছে, ঠিক আছে? ভালো করে দেখে নেন, এই দু লাইন একটু ভালো করে দেখে নেন, দু লাইন 1-2 মিনিট একটু ভালো করে দেখে নেন, যেটা বুঝে না আসবে আমাকে জিজ্ঞাসা করেন। আমি আবার দেখবো কবে। আপলোড দিয়ে দিবেন না? আমিও এখানে রেকর্ড করতে পারবো নাকি পার্সোনালি? 1 মিনিট একটু সকলে পড়ে নেন, এডিট করে নেন, যেটা প্রবলেম হবে এক্ষুনি আমাকে জিজ্ঞাসা করুন। এক্ষুনি আমাকে জিজ্ঞাসা করে নেন। আচ্ছা চলেন। আচ্ছা, রফিউল ইসলাম ভাই, এখান থেকে পড়া দেওয়া ছিল তাই না? জি। এই ত জি। থেকে পড়া দেওয়া ছিল, ত থেকে, তাই তো? আচ্ছা রফিউল ওকে। ইসলাম ভাই বলেন, ত থেকে বলেন, ত থেকে পড়েন। ত, জ, আইন, ভয়েল, হর, কাফ, এটা কি রফিউল ইসলাম লাম, ভাই, এটা কি বললেন? কাফ, কাফ, ঠিক আছে বলেন, তারপরে বলেন। লাম, তারপরে মিম, তারপরে মিম, নুন, ওয়াও, হা। এই হাটা কেমন করে উচ্চারণ করতে বলতো? জি, ছোট হাটা কিভাবে উচ্চারণ করতে হবে? এটা হা, এটা ছোট হা, এটা হা, এটা ছোট হা, আর একটা আছে বড় হা, এটা এটা হলো বড় হা, এটা হা। উচ্চারণের মধ্যে উচ্চারণের মধ্যে কি পার্থক্য থাকবে? উচ্চারণের মধ্যে একটা হচ্ছে হা, এই গলার নিচের একটা গর্ত মতন অংশ আছে, দেখেন এই গর্ত মতো অংশ থেকে উচ্চারণ হবে হা, এই হাটা, বুঝতে পারছেন? এই হাটা, এই গলার এই গর্ত মতন নেই, এই গলার এখানে একটা গর্ত মতন আছে, দেখেন এখান থেকে উচ্চারণ হবে হা। আর এই যে মাঝখানের একটা শক্ত মতন আছে, এই শক্ত গলার এখানে শক্ত মতন আছে, এখান থেকে উচ্চারণ হবে এই হাটা, এই হাটা, হা, বুঝতে পারছেন? এটা হলো হা আর এটা হলো হ্যাঁ। হা। পড়েন, তারপর পড়েন। হামজা, ইয়া। জি, এই হা হার পার্থক্য, এটা এটা আমাদের আপনাদের নুরানি কায়দার শেষে বোঝানো হবে, প্রত্যেকটা অক্ষরের মাখরাজ কোনটা কোথা থেকে উচ্চারণ হয়, কোনটার কোনটার মধ্যে পার্থক্য কি, এটা শেষে বোঝানো হবে, শেষে পড়ানো হবে, শেষে। আচ্ছা, এসকে মাখরাজের মাখরাজের বিষয়টা। শাহাবুদ্দিন আলী ভাই। Yes, yes, sir. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনি এতদিন আসেননি, 3 দিন যাবত আপনি আসেননি, জি ভাই কোনো। আসা হয়নি কাকু। আচ্ছা ভাই, আপনি তাহলে কি ভিডিওগুলো দেখছেন শাহাবুদ্দিন ভাই? জি বলেন। আপনি যে প্রতিদিন ক্লাসগুলো করার পরে ভিডিওটা ইউটিউবে আপলোড করে দিন, আপনাদের কাছে লিঙ্কটা শেয়ার যখন করে দিচ্ছি, আপনারা ভিডিওটা দেখছেন শাহাবুদ্দিন ভাই? না গো দেখা হয়নি। আজ থেকে আমি ক্লাসে এসেছি, এবারে সব কিছু করব কন্টিনিউ। তো আপনি তাহলে আলিফ বাটা ভালো করে জানেন তাই তো শাহাবুদ্দিন ভাই? জানি টুকটাক জানি একটু, তারপরেও একটু সহিভাবে উচ্চারণ কোথায় হচ্ছে না ভুল হচ্ছে একটু দেখে নেন। তাহলে
তাহলে হুজুর, শাহাবুদ্দিন ভাইকে আজকে আবার আলু বাতা ফাতা আর একটু দেখান, আমিও দেখে নিই। এইখানে যে পড়াশোনা হয়েছিল